আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। মাত্র দুজন জয়েন করেছেন, বাকিরা জয়েন করেছেন কিনা একটু কমেন্ট করলে ভালো হয় আসলে। বা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? শুধু মীর হামজা মাহমুদ তিনি জয়েন করেছেন, আসলে আর কেউ জয়েন করেননি। তো এটা আসলে সমস্যা নেই, আমি আমার ক্লাসটা শেষ করি আপনাদের পরে যখন আপনাদের সময় হয় আপনারা ক্লাসটা করে নেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি। ওকে, একজন আছে শুধু, মীর হামজা মাহমুদ। আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মীর হামজা মাহমুদ বলছেন যে জবের প্রিপারেশন বাদ দিয়ে দিছে সবাই কেন? জানি না আসলে, তারা বলতে পারবেন যে সবাই আসলে কি চাচ্ছেন, কি চাচ্ছেন। মাসুম জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম। এগারো জন জয়েন করেছি, আশা করি আমরা ক্লাসটা তাহলে শুরু করতে পারবো। ওকে, আজকে তো এই ক্লাসের পর আবার আরেকটা ব্যাকরণের ক্লাস হওয়ার কথা ছিল। আপনারা যদি থাকেন তাহলে ওই ব্যাকরণের ওই অংশ ক্লাসটুকু হবে, না হলে আগামীকাল নেব। আগামীকাল শুরু করে নিব, সব কিছু রেডি আছে। ওকে, দেশভাগ। আপনাদের একটা কথা মনে রাখি, আপনাদের পরীক্ষা কখনো যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সাহিত্য কবে শুরু হয়েছে, যদি আসে যে বাংলা দেশের সাহিত্য, তো বাংলাদেশের যে সাহিত্য, এটা আবার অনেকেই ভুল করে, যারা বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছে তারাও ভুল করে। এই যে নিবন্ধনের আমি যে ভাইবা নিচ্ছি, তারাও কিন্তু ভুল করছেন। বাংলাদেশের সাহিত্য শুরু হয়েছে 1947 সাল থেকে। 1947 সাল থেকে বাংলাদেশের সাহিত্য শুরু হয়েছে। বাংলাদেশ দেশ স্বাধীন হয়েছে 1971 খ্রিস্টাব্দে, কিন্তু বাংলাদেশের সাহিত্যটা শুরু হয়েছে 1947 থেকে। মনে রাখতে হবে 1947 সালে যে দেশভাগ, সেই দেশভাগের মধ্য দিয়ে বাংলাদেশের সাহিত্যর সূচনা ঘটে। অর্থাৎ দেশভাগের মধ্য দিয়ে আমাদের ওই যে পশ্চিমবঙ্গের যেসব মুসলিমরা ছিলেন তারা বাংলাদেশে এসেছেন, ঢাকাতে এসেছেন, ঢাকার অনেক হিন্দুরা চলে গেছেন পশ্চিমবঙ্গে, অর্থাৎ ইন্ডিয়াতে চলে গেছেন। এই যে দেশভাগ নিয়ে যে সমস্যাটা ছিল, তো এরকম ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, বাংলাদেশ হলো পাকিস্তানের একটি অংশ। তখন ওই কলকাতা কেন্দ্রিক যে আগে যে সাহিত্য আন্দোলন ছিল, বা কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য ব্যাপারটা ছিল, বা আমাদের এই অঞ্চলে যেসব কবি সাহিত্যিক তারাও কিন্তু কলকাতায় গিয়ে সাহিত্য চর্চা করেছেন, তো কলকাতায় গিয়ে থেকেছেন। ধরেন আমি যদি জীবনানন্দ দাশের কথা বলি, তার বাড়ি কিন্তু বাড়ি হচ্ছে ওনার বরিশাল, কিন্তু আসলে তিনি দেখা গেছে থেকেছেন হচ্ছে কলকাতায়।
কিংবা মাইকেল মধুসূদন দত্ত তার বাড়ি হচ্ছে যশোর, কিন্তু তিনি দেখবেন যে মাদ্রাস বা কলকাতা এই অঞ্চলগুলোতে তিনি থেকেছেন। তো সাহিত্যটা ছিল হচ্ছে কলকাতা কেন্দ্রিক। তখন ওই কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য, ওখানে মুসলিম যেসব সাহিত্যিক ছিলেন তারা কিন্তু অনেকটা বঞ্চিত হয়েছেন, কিংবা ঢাকা কেন্দ্রিক যেসব সাহিত্যিকরা ছিলেন তারা বঞ্চিত হয়েছেন ওইখানে, অর্থাৎ সেই কলকাতা থেকে তারা কিন্তু তেমন একটি মূল্যায়ন পাননি। যে কারণে এই ঢাকাকে কেন্দ্র করে সাহিত্য আন্দোলন গড়ে উঠেছিল। এবং এটা আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ছিলেন 1911 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ, যতদূর মনে পড়ে আমার 11 বা 12 এরকম হবে, 11ই সম্ভবত, 11 বা 16। তো এরকম, এবং আমরা দেখব যে ঢাকাকে কেন্দ্র করে ওই শিক্ষা গোষ্ঠী গড়ে উঠেছিল। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, মুসলিম সাহিত্য সমাজ গড়ে উঠেছিল 1926 খ্রিস্টাব্দে, 27 সম্ভবত শিখা, 27 শিখা পত্রিকা। তো এই সময় আমরা দেখব যে কাজী নজরুল ইসলাম, তারপরে মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার, তারপরে হচ্ছে কাজী মানে আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, এইসব যারা কবি সাহিত্যিকরা ছিলেন তারা এক ধরনের মুসলিমদেরকে নিয়ে এক ধরনের সাহিত্য আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং যারই ফলশ্রুতিতে আমরা একেবারে 47-এ গিয়ে দেখব যে বর্তমান যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশকে কেন্দ্র করে, ঢাকাকে কেন্দ্র করে, এই অঞ্চলের মানুষকে কেন্দ্র করে, বিশেষ করে মুসলিম চরিত্রকে কেন্দ্র করে, মুসলিম সমাজ, মুসলিম চরিত্র, তারপরে যে মুসলিম পারিবারিক আবহ এবং মুসলমানদেরকে নিয়ে যেসব সাহিত্যটা গড়ে উঠেছিল ম্যাক্সিমাম, ওই সব সাহিত্যকে আমরা বলছি, এটা সূচনা হয়েছিল 47-এর পর থেকে মেনলি। তো এই জন্য বাংলাদেশের সাহিত্য বলতে আমরা ঠিক 71 বুঝবো না, বাংলাদেশ সাহিত্য বলতে আমরা 47 বুঝবো, ঠিক আছে? তাহলে আমার এই দেশভাগ বলতে, দেশভাগের মধ্য দিয়ে আমার বাংলাদেশের সাহিত্যের সূচনা ঘটেছিল। তো এই বাংলাদেশ সাহিত্য আমরা বুঝলাম। তো এখন ভাষা আন্দোলনের সাহিত্যটা কি আমরা দেখি, যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মনে রাখতে হবে ভাষা আন্দোলন বড় একটি ঘটনা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওই সময়ের যারা বড় বড় সাহিত্যিক ছিলেন তারা অনেকটা নির্ভীক না, তারা অনেকটা নির্জীব ছিলেন, তারা এটা নিয়ে তেমন একটা সাহিত্য রচনা করেননি। বুদ্ধদেব বসুর মতো এত বড় একজন কবি এই ভাষা আন্দোলনে সামান্য পরিমাণ কোনো কিছু লেখেননি। তাছাড়া ওই সময় আরও অনেক কবি সাহিত্যিকরা ছিলেন, তারা ভাষা আন্দোলন নিয়ে ফরুক আহমেদ থেকে শুরু করে, আহসান হাবিব থেকে শুরু করে আর অনেকেই ছিলেন, তারা আসলে তেমন কিছু লিখতে পারেননি। শুধু আমরা যদি ব্যতিক্রম ধরি তাহলে আমরা শামসুর রহমান, তিনি দেখব যে তিনি কয়েকটা কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, এবং ভাষা আন্দোলনে তিনি কী লিখেছেন, কবিতা লিখেছেন, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। কিংবা পরবর্তীতে সেলিনা হোসেনের নিরন্তর ঘণ্টাধ্বনি কিংবা যাপিত জীবন, এটা, আর জেলে বসে মনির চৌধুরী কবর নাটকটা লিখেছেন। আর ভাষা আন্দোলনের প্রথম যে কবিতাটা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুব আলম চৌধুরী লিখেছেন এগুলা। এবং জহির রায়হানের আরেক ফাল্গুন, তার একটা উপন্যাস আছে, 21-এর গল্পে তার একটা চমৎকার ছোট গল্প আছে। এটা লেট দেয়ার বি লাইট, এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দুঃখিত। আর হচ্ছে জীবন থেকে নেওয়া চলচ্চিত্র আছে। তো এই ভাষা আন্দোলন কেন্দ্রিক যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলোর এখানে এক ছক দেওয়া আছে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা ভাষা আন্দোলনের প্রথম কবিতা। মনির চৌধুরী আমরা জানি যে কবর নাটক, এটা ভাষা আন্দোলনের প্রথম নাটক, এবং জেলে বসে খেলা হয়েছে, খেলা না এটা বলে লেখা হয়েছে, হ্যাঁ, এটা ধ্বনি বিপর্যয় হয়েছে, এটাকে ধ্বনি বিপর্যয় বলি, হ্যাঁ, ধ্বনি বিপর্যয় হয়েছে, এবং জেলে এটা অভিনীত হয়েছিল। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস আপনারা নিশ্চয়ই সেটা জানেন। এবং এই 24-এর যে বিপ্লব, সেখানে আরেক ফাল্গুনের উপন্যাসের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ একটা ছিল, সংলাপ ছিল, যে যখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছিল পুলিশরা, তখন এত বেশি মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল যে যে জেলে জায়গা দিতে পারছিল না, তখন জেলার কিন্তু বলেছিল যে যে এতেই ভয় পেয়ে গেছেন, 8 ফাল্গুনে কিন্তু আমরা দ্বিগুণ হব, 8 ফাল্গুনে দ্বিগুণ হব। এই 24-এর যে বিপ্লবটা হয়েছে, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে এই আরেক ফাল্গুন উপন্যাসের যে এই সংলাপটি, যে 8 ফাল্গুন আমরা দ্বিগুণ হব, এটা মারাত্মক প্রভাবক হিসেবে কাজ করেছে। যে কারণে আমার এই 47তম বিসিএসে আমার আরেক ফাল্গুন উপন্যাসের ওই সংলাপটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে, এবং সেটি পরীক্ষা চলে আসতে পারে। এটা ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস। তো 21-এর গল্প নামে একটা তার ছোটো গল্প রয়েছে, তপু, তার বউয়ের নাম হচ্ছে রেনু। তো তপু ছিল একটা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র,
যে গুলি খেয়ে মারা গিয়েছিল এবং সে আবার ফিরে এসেছে, অর্থাৎ সে কঙ্কাল হয়ে ফিরে এসেছিল বন্ধুদের মধ্যে। তো এই হলো ব্যাপার। শামসুর রহমানের বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা একটি হচ্ছে কবিতা। তারপর হচ্ছে হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি, একটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে 21শে ফেব্রুয়ারি মানে যে সংকলন প্রথম কে করেছিলেন, তিনি করেছিলেন হাসান হাফিজুর রহমান, এবং তার একটা বিখ্যাত কবিতা আছে বিমুখ প্রান্তর গ্রন্থ, তার বিমুখ প্রান্তর থেকে অমর 21শে কবিতাটা খুবই ইম্পর্ট্যান্ট। শওকত ওসমানের আমরা দেখবো যে তার আর্তনাদ এবং মৌন নয়, ভাষা আন্দোলনের প্রথম ছোট গল্প হচ্ছে মৌন নয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর্তনাদ হচ্ছে উপন্যাস, উপন্যাস বানানটা এখানে একটু দন্তন্য হবে। ওকে, আলাউদ্দিন আজাদের একটা খুব বিখ্যাত কবিতা আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম, স্মৃতি স্তম্ভ। হ্যাঁ, তারপর আমরা দেখব যার কি কবিতা আছে, নির্মল গুণের আমাকে কি মাল্য দিবে দাও, রাবিয়া খাতুনের প্রথম বৌদ্ধভূমি, রাজাবাগ, শালিমার বাগ উপন্যাস, সেলিনা হোসেন হচ্ছে যাপিত জীবন, নিরন্তর ঘণ্টা ধরে, দীপান্বিতা এটা তার ছোটো গল্প, মমতাজ উদ্দিনের হচ্ছে বিবাহ নাটক, দিলারা হাসিমের মন ঘর মন জানালা, আব্দুল গাফফার চৌধুরী আমার ভাই রক্তাঙ্গন 21শে ফেব্রুয়ারি, আবু জাফর ওবায়দুল হচ্ছে চিঠি, এটাকে কোনো এক মাকেও বলে যে কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছিল, অতটা সজনে ডাটায় ভরে গেছে গাছটি, ওটার কথা বলছি। আব্দুল লতিফ ওরা আমার মুখের কথা কায়রা নিতেছে, এটা একটা গান। তৌকির আহমেদ আমরা জানি কিছুদিন আগে, কয়েক বছর আগে, 2-3 বছর আগে তার একটি বিখ্যাত চলচ্চিত্র আমার ভীষণ ভালো লেগেছিল, চলচ্চিত্রের নাম ছিল ফাগুন হয়। এই চলচ্চিত্রটা আমার ভালো লাগছিল। জীবনানন্দ দাশ ওই সময় ছিলেন এবং তিনি তখন এই যে বাংলা ভাষা নিয়ে যে এত মানে কনস্পারেসি হচ্ছিল এবং পাকিস্তানি সরকার শোষকরা যে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল যে এই ভাষাটা উর্দু ভাষা একমাত্র রাষ্ট্রভাষা হবে, এইসব নানান প্রতিঘাতে জীবনানন্দ দাশ একটা লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন, বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কথাটা, এটা আপনারা একটু অবশ্যই দেখে নেবেন। আর এইটা মনে গতবার আসছিল, কোন একটা পরীক্ষা আসছিল সম্ভবত 47 বিসিএস বা কোথায়, যে 21 মানে মাথা নত না করার একটা প্রবন্ধ, এটা হচ্ছে আবুল ফজলের। তো 21 মানে মাথা নত না করা এই কথাটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা কি বলেছেন, এটা আসতে পারে। তারপরে বাংলা ভাষা সাহিত্যের ভবিষ্যৎ, এইটার যে জীবনানন্দ দাশের, এটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এ হলো ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইটুকু জানলেই আমাদের ভাষা আন্দোলন থেকে হয়ে যাবে। ভাষা আন্দোলন থেকে খুব বেশি প্রশ্ন এখন পর্যন্ত, যদি আমরা বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখব যে ভাষা আন্দোলনের সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসেনি, খুব কম। তো মুক্তিযুদ্ধের যে সাহিত্য, সেখান থেকেও খুব বেশি আসেনি, অর্থাৎ ভাষা আন্দোলনের সাহিত্য কিংবা মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে অনেক বেশি প্রশ্ন আসার কথা কিন্তু আসেনি। এর কারণটা হলো, দেখেন, ভাষা এবং মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আমাদের সাধারণ জ্ঞানে অলরেডি অনেক প্রশ্ন আসে, সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, এবং সেখানে যদি আমাদের আবারও সাহিত্য অনেক বেশি প্রশ্ন চলে আসে, ব্যাপারটা কেমন দাঁড়ায়, সেই চিন্তা থেকে অথবা অন্য কোনো চিন্তা থেকেও হতে পারে যে ভাষা আন্দোলন বা সাহিত্য নিয়ে তেমন তেমন প্রশ্ন আসেনি। তবে না আসলেও আমি যেগুলো লিখে দিয়েছি এখানে, এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন, অবশ্যই দেখবেন। তো মুক্তিযুদ্ধের যে সাহিত্যটা আছে, এটা আমাদের প্রথমে একটা ছক দেওয়া আছে, তারাশঙ্করের যে একটি কালো মেয়ের কাহিনী। হ্যাঁ, নাজমা নামে একটা মেয়ে ছিল কালো মেয়ের। তো এই তারাশঙ্কর তখন কিন্তু তার কিছুদিন পরেই তো মারা যান, খুব 1-2 বছরের মধ্যে, বা ওই বছরই বলা হয়, ওই বছরই মারা যান 71-এ। তো সেই তারাশঙ্কর তিনি একেবারে রোগশয্যায় ছিলেন, একেবারে রোগশয্যায় থেকেও তার মনটাকে খুব নাড়া দিয়েছে এবং তিনি এই উপন্যাসটি লেখার চেষ্টা করেছেন, একটি কালো মেয়ের কাহিনী। এটা প্রথম লেখা হয়েছিল, আমাদের যদি পরীক্ষা যদি আসে যে কি বলে না, প্রথম লেখা হয় না, এটা প্রকাশিত প্রথম উপন্যাস, একটি কালো মেয়ের কাহিনী। আর আনোয়ার পাশার যে রাইফেলটি আওরাত, তো সেই আনোয়ার পাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং এটা একটা আত্মজৈবনিক উপন্যাস। তো সেই আত্মজৈবনিক উপন্যাস 25শে মার্চ কাল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে যে বর্বরতা চালিয়েছিল, তো সেই বর্বরতা আনোয়ার পাশা নিজে দেখেছেন, দেখার পরে তিনি এই উপন্যাসটা আসলে রচনা করেছিলেন। তারাশঙ্কর ঠিকই আছে, তারাশঙ্কর আমি যেটা গুগল থেকে দেখে নিলাম যে তারাশঙ্কর আসলে 71-এ মারা গিয়েছিলেন, 71-এ মারা গিয়েছিলেন। তো সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, এটা নিয়ে নাসিরুদ্দিন ইউসুফ একটা মুভি তৈরি করেছেন, গেরিলা নামে একটা মুভি, সেখানে আপনারা দেখবেন জয়া হাসান খুব ভালো অভিনয় করেছে, এবং ওই মুভি থেকে শতাব্দী অদূত যিনি যে ভিলেন, তিনি ওই মুভিতে পাকিস্তানি চরিত্রে অভিনয় করেছিলেন এবং মারাত্মক অভিনয় করেছিলেন।
তো নীল দর্শন ত্রাহি দেখতে পারেন শওকত ওসমানের উপন্যাসগুলো অনেক ইম্পর্টেন্ট। 219 জাহান্নম হইতে বিদায়, বানানটা দেখতে হবে, নট জাহান্নাম, এটা হবে কি জাহান্নম। জাহান্নম হইতে বিদায়, নেকড়ে অরণ্য জলাঙ্গি। মাহমুদুল্লাহকে জীবন আমার বোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট, এটা চরিত্র থেকে শুরু করে সব কিছু। শামসুর রহমানের অদ্ভুত একাধার খুব ইম্পর্টেন্ট। রশিদ করিম আমার যত গ্লানি, এরফান চৌধুরী, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমার বিশাল একটা লেখা আছে, সেটা আমি বাংলা সাহিত্যের বইয়ের মধ্যে আলোচনা দিয়ে দিব। শওকত আলীর তার যাত্রা উপন্যাস এবং আল মাহমুদের খুব বিখ্যাত উপন্যাস উপমহাদেশ, এগুলো আমাদের জানতে হবে। হুমায়ুন আহমেদের বেশ কিছু উপন্যাস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল জ্যোৎস্না ও জননীর গল্প। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম আছে, সেখানে কিছু প্রসঙ্গ আছে আমাদের এই মুক্তিযুদ্ধ বা এই বিষয় নিয়ে। সেলিনা হোসেনের হাঙ্গর নদীর গ্রেনেড খুবই বিখ্যাত, এটা নিয়ে মুভিও আছে। যুদ্ধ কাকতরা এটা হচ্ছে 9-10 ব্যাকরণ বইয়ে, সরি 9-10 সিলেবাসে আছে, পড়ানো হয়, এসএসসিতে পড়ানো হয়। কাকতরা উপন্যাস একটা কিশোর উপন্যাস, এখানে বোধা নামে এক চরিত্র আছে, কিশোর মুক্তিযোদ্ধা, সেটাকে নাকি লেখা হয়েছে। আবু জাফর শামসুদ্দৌলা দেয়াল লিখেছেন এবং হুমায়ুন আহমেদ কিন্তু দেয়াল নামে একটা লিখেছেন, যদিও সেটা মুক্তিযুদ্ধের পরের অংশ নিয়ে লেখা। রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসটা ইম্পর্টেন্ট। সেলিনা হোসেন হাঙ্গর নদী গ্রেনেডটা একবার, সেলিনা হোসেনকে 2বার চলে আসছে, আচ্ছা দুঃখিত, সেলিনা হোসেনটা 2বার চলে আসছে, একবার কেটে দিতে হবে। হাঙ্গর গ্রেনেড এবং রাবিয়া খাতুনের ফেরারি সূর্য। তাই এইবার হচ্ছে এই উপন্যাসগুলো আমরা একটু আলোচনা এখানে দেওয়া আছে, যে শুধু উপন্যাসের নামগুলো জানতে হবে না, একটু আলোচনা পড়তে হবে যাতে আমাদের এগুলো মনে থাকে। তো মুক্তিযুদ্ধের যে প্রথম উপন্যাস, সেটা যদি আমরা প্রকাশালয়ের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব যে মুক্তিযুদ্ধের একটি প্রথম উপন্যাসের তার সংকটে একটি কালো মেয়ের কথা, একটি কালো মেয়ের কথা, কালো মেয়ের কথা না কাহিনী, একটা কালো মেয়ের কাহিনী হবে, হ্যাঁ একটা কালো মেয়ের কাহিনী। অথবা উপন্যাসটার নামটা হয়তো একটা রেফারেন্স থেকে তো নেওয়া হয়েছে, অথবা প্রথম উপন্যাসটার নামটা হয়তো যেহেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই জন্য প্রথম নামটা হয়তো নবকল্লোলে প্রকাশিত হয়েছিল। হয়তো প্রথমে এটা একটি কালো মেয়ের কথা ছিল, পরে হয়তো কাহিনী হতে পারে, এটা এমন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা কথা কাহিনী যেটাই হোক, তো এই উপন্যাসটা দেখেন একেবারে নাজমা নামের যে চরিত্রটা আছে, নাজমা নামের যে চরিত্র হচ্ছে একটা কালো মেয়ে, তার হাজার নির্যাতিতা নারীর প্রতিক্রমে তাকে উপস্থাপন করা হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট, এটা প্রথম প্রকাশিত। তারপর আমরা দেখব যে শহীদ আনোয়ার পাশা, তিনি তার মুক্তিযুদ্ধের প্রথম যে একেবারে প্রথম দিকে 25শে মার্চের কাল রাজনীতি নিয়ে, নজিরবিহীন গণহত্যা নিয়ে লিখেছিলেন রাইফেল আওরাত উপন্যাসের সূচনা। এবং এটি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস, মানে লিখিত প্রথম উপন্যাস, এটা লিখিত প্রথম উপন্যাস। তবে প্রকাশের দিক থেকে আমরা বলতে পারি যে একটি কালো মেয়ের কাহিনী, এই উপন্যাসটা হচ্ছে প্রকাশের সাল থেকে প্রথম। এবং এই উপন্যাসটা হচ্ছে ঢাকাকে কেন্দ্র করে এবং আত্মজীবনীর যে চরিত্র নাম আছে সুদীপ্ত শাহিন, এটাও নামগুলো আপনারা জেনে রাখবেন, অসুবিধা নেই। হ্যাঁ কজন আছেন? 14 জন। ওকে, শওকত ওসমানের উপন্যাসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। জাহান্নম হইতে বিদায়, নামটা মনে রাখতে হবে, জাহান্নম হইতে বিদায়। হ্যাঁ এখানে আমি আর রিডিং পড়ছি না, এখানে কাহিনী না ঠিক, মানে বিষয়গুলো এখানে দেয়া আছে। নেকড়ে অরণ্য, এখানে দেখবেন যে নারীদের, 5জন নারীর যে তাদেরকে খুব বিভৎসভাবে তাদেরকে নির্যাতন করা হয়, এই কাহিনীটি দেওয়া আছে নেকড়ে অরণ্য। অর্থাৎ শওকত ওসমান কিন্তু একজন বাংলার শিক্ষক ছিলেন, সরকারি কলেজের শিক্ষক ছিলেন। বাংলা সাহিত্যের যারা বড় বড় সাহিত্যিক আছেন, তাদের অনেকেই বাংলার শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে নাকি তারা সাহিত্যিক হতে পারেন না, বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্স, সেখানে পড়াশোনার চাইতে অন্য কিছু হয়। তো আমি তো লেখালেখি করি, তো বর্তমান সময়ের বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেছেন বা জ্যামকন পুরস্কার পেয়েছেন মোটামুটি একজন খুব পরিচিত জীবিত একজন লেখক, তার নাম হচ্ছে প্রশান্ত মৃধা। তো প্রশান্ত মৃধার সাথে আমার একদিন সিলেটে দেখা হলো, বাতিঘরে বাতিঘরে দেখা হলো। দেখা হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মানে ভার্সিটি শিক্ষক হতে চাও? আমি বললাম হ্যাঁ আমি ভার্সিটি শিক্ষক হতে চাই, ভার্সিটি শিক্ষকতা আমার ড্রিম জব, যদি কখনো সুযোগ হয় তাহলে ভার্সিটি শিক্ষক হতে চাই। তখন তিনি আমাকে একটা কথা বললেন, যে যদি তুমি ভার্সিটি শিক্ষক হতে হও,
তাহলে কিন্তু তোমার যে লেখক সত্তাটা আছে সেটা এমনিতে মরে যাবে, তুমি আর লিখতে পারবে না। তো তিনি আমাকে উদাহরণ দিয়ে দেখালেন যে দেখো যে ভার্সিটিতে গিয়েছে, আগে সরকারি কলেজে ছিল, তারপর ভার্সিটি শিক্ষক হয়েছে, এরা কিভাবে ধ্বংস হয়ে গেছে, এরকম একজন জীবিত জীবিত একজন লেখকের নাম বললেন। এবং তিনি দেখালেন যে হুমায়ুন আহমেদ তিনি ভার্সিটি শিক্ষকতার চাকরি ছেড়ে গিয়ে তিনি কিন্তু আসলে শিক্ষক হতে পেরেছেন। তিনি ভার্সিটি শিক্ষক হইলে হয়তো পারতেন না। এবং তিনি অনেক উদাহরণ দেখিয়েছেন, শওকত ওসমান আলাউদ্দিন আজাদ, তারপরে হচ্ছে শওকত আলী থেকে শুরু করে হরিশঙ্কর জলদাস কিংবা আখতারুজ্জামান ইলিয়াস, বস যারা আছে সবাই কিন্তু সরকারি কলেজে শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক ছিলেন। কিংবা যদি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের কথা যদি বলেন, এরকম যারা আছেন তারা সরকারি কলেজে শিক্ষক ছিলেন। আমাকে বললো যে তুমি সরকারি কলেজেই থাকো, তোমার ইতি যাওয়ার দরকার নেই, পরামর্শ এরকম দিয়েছিলেন। তো আমার পরে আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, কথা তো একেবারে মন্দ না, কথা কিন্তু সত্যি। তো আমাদের শওকত ওসমান তিনি খুবই একজন ব্রিলিয়ান্ট পার্সন ছিলেন, এবং তার যে প্রথম মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক তার যে উপন্যাসটা, তার নাম হচ্ছে জাহান্নাম, নট জাহান্নাম। নেকড়ে অরণ্য দেখি, তারপর হচ্ছে দুই সৈনিক, তারপরে আছে আমাদের জলাঙ্গি। এই জলাঙ্গি উপন্যাসে একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার যে প্রেমিকা, তাদেরকে বীভৎসভাবে অত্যাচার করা হলেও তারা আসলে ওই এটা শেষ পর্যন্ত জয় বাংলা বলতে পেরেছিলেন, অর্থাৎ স্বাধীনতার পক্ষে কথা বলতে পেরেছিলেন। তো শওকত ওসমানের উপন্যাসের মধ্যে যেটা আছে যে মানে অন্তর বিশ্লেষণ যেটা চরিত্রে, বা ওরকম কোনো ব্যাপার নেই। তার উপন্যাসগুলোর মধ্যে আছে বাহ্যিক ব্যাপার, অর্থাৎ জ্বালা পোড়ার আন্দোলন, দর্শন, মানে বিভৎস যে ব্যাপারগুলো আছে, একেবারে নগ্নতা যেগুলো আছে, একদম পাকিস্তানের যে বর্বরতা এবং পাশবিকতা আছে, এই ব্যাপারগুলোই মেনলি তাকে টাচ করেছিল। তারপরে আমরা চলে যাচ্ছি দেখি আর কাকে, হাঙ্গর নদীর গ্রেনেড। এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে সেলিনা হোসেনের একটি উপন্যাস। সেই উপন্যাসের মধ্যে আমরা দেখলাম যে একজন মা, যার নাম হচ্ছে বুড়ি, হ্যাঁ, তো সে মা তার সৎ ছেলে আছে দুইটা যারা মুক্তিযুদ্ধে গিয়েছে, আর একজন তার নিজের একজন সন্তান আছে যার নাম হচ্ছে রইস কথা বলতে পারে না, সে বোবা, কানে শোনে না। এবং মুক্তিযোদ্ধারা যখন তার ঘরে এসে আশ্রয় নেয়, সে প্রথমে দেশকে বোঝে না, দেশের কি হয়েছে, দেশের কি জ্বর আসছে, দেশ নিয়ে বোঝে না। তা একটা সময় এই পরিমাণ গ্রামের একজন বৃদ্ধা যার নাম বুড়ি, সে কীরকমভাবে সচেতন হয়ে ওঠে, কীভাবে নিজেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে পড়ে। মনে রাখতে হবে এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ব্যাপারগুলো আছে, ওই সময় অর্থাৎ যখন একটা জনযুদ্ধ বা মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষই সে মুক্তিযোদ্ধা, প্রত্যেকটা মানুষই। তো ওই উপন্যাসের মধ্যে আপনারা দেখবেন যে ওইখানকার যে বুড়ি, সে নিজেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা বলা যেতে পারে। কারণ মুক্তিযোদ্ধারা যখন তার ঘরে এসে আশ্রয় নেয়, তখন সে তার যে বুদ্ধি প্রতিবন্ধী, কানে শোনে না যে ছেলে সে রইসকে ঘর থেকে বের করে দেয়। তো রইসকে তার সামনে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ পাকিস্তানিরা ভাবে, হানাদার বাহিনীরা ভাবে এই রইসই হয়তো মুক্তিযোদ্ধা, এরকম একটা ব্যাপার দেখিয়েছেন। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বাঁচানোর জন্য সে তার নিজের সন্তানকেও সে বিসর্জন দিয়েছিল। এমন একটি জায়গা, গ্রামের একজন অসচেতন মহিলা কীভাবে তিনি একেবারে সচেতন হয়ে একটা জাতীয় জনযুদ্ধে তিনি জড়িয়ে গিয়েছেন, এই ব্যাপারটা সেলিনা হোসেন খুব ভালো দেখিয়েছেন এই হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের মধ্যে। তারপর আমরা দেখব যে জীবন আমার বোন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি উপন্যাস। তো এই উপন্যাসটা হচ্ছে আমাদের মাহমুদুল হক, তিনি এটা লিখেছেন। তার আরও কয়েকটা, কালো বরফ নামে তার কয়েকটা উপন্যাস রয়েছে। মাহমুদুল হকের উপন্যাসের এই যে জীবন আমার বোন উপন্যাসের যে কাহিনী, সেই কাহিনীটা কিন্তু আমরা হচ্ছে আমার বইয়ের মধ্যে অলরেডি যুক্ত করে ফেলা হয়েছে, এটার কাহিনী অলরেডি লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানকার চরিত্রের যে নামগুলো আছে, জাহিদুল করিম, তো এই ব্যাপারটাকে আপনারা দেখবেন, ভালো করে মানে মনে রাখবেন আর কি। তারপরে হচ্ছে আমরা দেখি এখানে দ্বিতীয় দিনের কাহিনী, এটা মেনলি আসলে আমাদের সৈয়দ শামসুল হকের, তার বৃষ্টি ও বিদ্রোহীগণ, নীল দংশন, নিষিদ্ধ লোবান নিয়ে বলেছি যে নিষিদ্ধ লোবান নিয়ে মুভিও কিন্তু আছে। নাসিরুদ্দিন ইউসুফ তিনি গেরিলা নামে এই মুভিটা মুক্তি দিয়েছিলেন। হ্যাঁ, তো আমরা এইখানকার নামগুলো একটু জানতে হবে। খাঁচা, এটা রশিদ হায়দারের একটা বিখ্যাত উপন্যাস, এই জিনিসটা জানলেই হবে, আর কিছু জানা দরকার। জ্যোৎস্না জনের গল্প, এটাকে আরেকটু আলাদা করে আমরা এখানে পড়ছি। এটা আমাদের হুমায়ুন আহমেদের উপন্যাস, এবং তিনি এটা খুব
খুব বেশি দিন আগে লেখেন না, 2004 সালে প্রকাশিত হয়েছে। বৃহৎ আকারের একটি উপন্যাস হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প। এখানে বর্ণনা দেওয়া আছে, আপনারা জাস্ট পড়বেন। 3.5 হাত ভূমি, এইটি হচ্ছে আমাদের ইমদাদুল হক মিলনের। তো ইমদাদুল হক মিলন খুব ইম্পর্টেন্ট কোনো রাইটার না, তারপরে দিলাম আর কি মনে রাখার জন্য। মনে রাখবেন, অতটা ইম্পর্টেন্ট না, পড়ার প্রয়োজন নাই। জীবন ও রাজনৈতিক বাস্তবতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহির নামের একজন সাহিত্যিক লিখেছেন, যার লেখার মধ্যে আছে ম্যাজিক রিয়েলিজম। কি আছে? ম্যাজিক রিয়েলিজম। ম্যাজিক রিয়েলিজম বাংলা হচ্ছে জাদু বাস্তবতাবাদ। জাদু বাস্তবতাবাদ। তো এই শহীদুল জহির নিয়ে কিন্তু আমি অনেক প্যাচাল পারছি, গতবারও প্যাচাল পারছি, অনেক কিছু করছি, মুখের মধ্যে ফেরা তুলে ফেলছি। এবং 47 যে ঠিকই দেখেন শহীদুল জহির থেকে প্রশ্ন কিন্তু চলে আসছে যে ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার লেখক কে। এবারে একজন লেখকের কথা আমি একটু অ্যাজাম্পশন করব, আমার কাছে কেন জানি মনে হয় তার সম্পর্কে আসতে পারে, এখন পর্যন্ত আসে নাই। তিনি হচ্ছে রিজিয়া রহমান। রিজিয়া রহমান খুবই বিখ্যাত একজন লেখক, কিন্তু তিনি মারা গিয়েছেন। তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে বং থেকে বাংলা। উপন্যাসটা হচ্ছে বং থেকে বাংলা। রিজিয়া রহমান পড়াবো। বং থেকে বাংলা। একটা উপন্যাস হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, সেই উপন্যাসটা হচ্ছে রক্তের অক্ষরে। সেই রক্তের অক্ষরে কিংবা বং থেকে বাংলা, এই দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসবে, ঠিক আছে? ওকে। তো যাত্রা উপন্যাসে আমরা দেখব, যাত্রা নিয়ে আমরা কি বলেছি, একবার বলেছিলাম, বৃত্ত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, না, যাত্রা নিয়ে মনে হয় বলি নাই। তো যাত্রা উপন্যাসটাও অত ইম্পর্টেন্ট না, একবার জেনে লিখবেন আর কি, আর কিছু না। হ্যাঁ, যতটা পারা যায়। সৈয়দ শামসুল হকের উপন্যাস অলরেডি আমরা বলেছি, নিষিদ্ধ লোবান নিয়ে কয়েকবার, নীল দংশন, মৃগয় কালক্ষেপ, আর হচ্ছে অন্তর্গত, এটা জেনে রাখবেন। রাবিয়া খাতুনের একটা উপন্যাস শুধু জানলে হবে, ফেরারি সূর্য, আর কিছু জানার দরকার নেই। তার অনেকগুলো উপন্যাস আছে, অতটা প্রয়োজন নেই, একবার প্রয়োজন মনে করলে পড়বেন, না পড়ার দরকার নেই। রিজিয়া রহমানের জীবনের কথা বলছিলাম, রক্তের অক্ষরে লেখা। তার একটা বিখ্যাত একটা উপন্যাস আছে, এটা মুক্তিযুদ্ধের না, বাঙালির অস্তিত্ব নিয়ে, সেটা হচ্ছে বং থেকে বাংলা। বং থেকে, উপন্যাসের নাম হচ্ছে বং থেকে বাংলা। অনেক সবচেয়ে বিখ্যাত উপন্যাস বং থেকে বাংলা, ঠিক আছে? বং থেকে বাংলা। সেলিনা হোসেনের আঙ্গনবাড়ির গ্রেনেড অলরেডি কিন্তু আমরা একবার আলোচনা করেছি। তাছাড়া তার আরও অন্যান্য উপন্যাস আছে, যুদ্ধ, এটা একবার দেখা যেতে পারে। তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদের অলরেডি আমরা কিন্তু জ্যোৎস্না গল্প নিয়ে আমরা আলোচনা করেছি। তাছাড়া তারও শ্যামল ছায়া নামে একটা উপন্যাস আছে। এখানে একটা ব্যতিক্রমী ঘটনা দেখানো হয়, যে নর্মালি উপন্যাসের মধ্যে আমরা দেখি যে উপন্যাসের যে রাজাকার তারা থাকে হচ্ছে দাড়ি টুপি এরকম হুজুর টাইপের থাকে, কিন্তু হুমায়ুন আহমেদ এই ট্রেডিশনটা ভেঙার চেষ্টা করেছেন। তিনি দেখালেন যে ওখানে একজন হুজুর, একজন আলেম, তিনিও মুক্তিযোদ্ধা হতে পারেন। হ্যাঁ, ওটা এই ব্যাপারটা তিনি দেখিয়েছেন। তো এই 1971, এটা খুব ভালো একটা উপন্যাস। কথা হচ্ছে এই উপন্যাসটা ওই যে কাকতাড়ুয়া সেলিনা হোসেনের যে উপন্যাসটা আছে, এটার পরিবর্তে এটা পাঠ্য করা যায় কিনা, এটা নিয়ে আলোচনা চলছে। আগুনের পরশমণি খুব ভালো একটা উপন্যাস। এই তো মোটামুটি এইটুকু জানলেই হবে, আর জানার প্রয়োজন নেই। তারপর হচ্ছে জ্যোৎস্না জনগল্প নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তার দেয়াল নামে একটা উপন্যাস আছে, যদি ওটা মুক্তিযুদ্ধের পরের ঘটনা নিয়ে লেখা। আহমদ সফার একটা উপন্যাস আছে, নাম তার একটা আছে যে আলী কেনানির উত্থান পতন। তারপরে আছে মরণ বিলাস। এই দুটা অবশ্যই নাম মনে রাখবেন। মাহমুদুল হকের উপন্যাস অলরেডি জীবন আমার বোনের কথা বলেছি। তাছাড়া তার আর একটা উপন্যাস হচ্ছে খেলাঘর, এটা জানলে হবে। সুব্রত বড়ুয়া তার একটা উপন্যাস আছে দল প্রহর, এটা 2012 সালের, খুব বেশি না, আগের না। তো মইনুল হাসান সাবের, তিনি হচ্ছেন আহসান হাবিবের ছেলে, তার একটা প্রকাশনী আছে দিব্য প্রকাশনী। সেই দিব্য প্রকাশনী থেকে তার বই এসেছে। তো এটা অতটা জানা দরকার নেই, পরীক্ষায় আসবে না। হ্যাঁ, ইমদাদুল হক মিলনের উপন্যাস পরীক্ষায় আসবে না। তারপরে হচ্ছে আনিসুল হক, তার উপন্যাসটা আসবে না। তারপরে তার বিখ্যাত উপন্যাস আমরা জানি যে মা, শামসুর আহমেদ অদ্ভুত আধারে, এইটা আসার একটা সম্ভাবনা আছে। আবু জাফর শামসুদ্দিন দেয়ালটা জেনে রাখেন, আর আল মাহমুদের উপমহাদেশ, এটা একটা জেনে রাখবেন। মুক্তিযুদ্ধের যে কিশোর যে উপন্যাসগুলো আছে, কিশোর যে উপন্যাস আছে, সেই কিশোর উপন্যাসগুলো এখানে নাম লেখা আছে, কার কোনটা আমি আর রিডিং করছি না, আপনারা জাস্ট খালি এখান থেকে জেনে রাখবেন।
জেনে রাখবেন। শাহরিয়ার কবির যে পূর্বীয় সূর্য, যে শাহরিয়ার কবির যে জেলে আছেন, তিনি কিন্তু মারাত্মক ভালো একজন রাইটার ছিলেন। হ্যাঁ, তো ৭১-এর যিশু নামে তার একটা ছোট গল্প আছে, খুব ভালো, খুব ভালো ৭১-এর যিশু। তারপরে পূবের সূর্য বা তার বেশ কয়েকটা আছে, উপন্যাস আছে, গল্প আছে, খুব ভালো। তো এই শাহরিয়ার কবির পরে কীভাবে যে নিজের বুদ্ধি মাথা বিক্রি করে দিলেন, এই জাফর ইকবাল যে কীভাবে নিজের বুদ্ধি মাথা বিক্রি করে দিলেন, একজন সচেতন মানুষ, একজন একজন সচেতন মানুষ কিংবা একজন ক্রিয়েটিভ মানুষ কখনো কোনো দলের দাস হতে পারে না। সে সবসময় হচ্ছে এন্টি গভর্নমেন্টে থাকবে, সে সবসময় সরকারের সমালোচনা করবে। যখন বুদ্ধিজীবীরা যখন সরকারের তোয়াজ করে, কোনো একটা সরকারের তোয়াজ করে, বুদ্ধিজীবীরা যখন সরকারকে তেল দেয়, ওই সরকারের পতন অনিবার্য, 100% শিওর, 100% শিওর। কারণ হচ্ছে তখন সরকারের কখনই তার মাথার মধ্যে উপলব্ধি হয় না যে সে কী ভুল করছে বা কী করা উচিত। সে মনে করে সে মনে ঠিক পথেই আছে। কিন্তু ওই সরকারকে যদি বুদ্ধিজীবী, সাংবাদিক মহল, কবি সাহিত্যিকরা যদি সমালোচনা করে, ভুলগুলো ধরিয়ে দেয়, তাহলে ওই ওই সরকার কখনই খুব খারাপ কিছু করতে পারে না। তো তার জন্য বাংলাদেশে যে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী বলে আমরা যাদেরকে চিনি, এই জাফর ইকবাল কিংবা ধরেন শাহরিয়ার কবির বা এদের মতো যারা আছে, তাদের দোষ অনেক বেশি। তো একজন অশিক্ষিত মানুষ যখন ভুল করেন, এটা তার জীবনের জন্য কিন্তু শুধু তার জীবনটাকে প্রভাবিত করে। কিন্তু একজন মেধাবী মানুষ, একজন খুবই গুরুত্বপূর্ণ জায়গার একজন মানুষ যখন ভুল করেন, তখন সেটা শুধু তার ভুল না, সেটা একজন জাতিকে তার মাসুল দিতে হয়। সুতরাং একজন জ্ঞানী মানুষের ভুল আর একজন সাধারণ কোনো একজন মানুষের ভুল কিন্তু কখনই এক না। তো এই ছিল মোটামুটি ক্লাস। আমরা তাহলে এই ক্লাসটা শেষ করে আমরা ওই যে ব্যাকরণের একটা ক্লাস একটু এগিয়ে রাখতে চাচ্ছিলাম, অর্থাৎ আমাদের ব্যাকরণের আগামীকাল ব্যাকরণের ক্লাস না, তার পরশুদিন ব্যাকরণের ক্লাস আছে, ধ্বনি পরিবর্তন 2 রুটিন অনুযায়ী। তো সেই ক্লাসটি এখন নিয়ে নিতে চাচ্ছি, যাতে আমি ওই পরশুদিন যাতে আপনাদের অন্য কিছু পড়াইতে পারি। ঠিক আছে, পরশুদিন যাতে আপনাদের অন্য কিছু পড়াইতে পারি, এই জন্য সেই ক্লাসটা কি এখন করবেন আপনারা? যদি করেন তাহলে আমি এই লাইভ টিকেটে আমি বাংলা ব্যাকরণের ক্লাসটি ওপেন করব। আপনারা একটু কমেন্ট করেন তো ওই ক্লাসটি করতে চান কিনা। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য যেটুকু আমি দিয়েছি, এর বাইরে আশা করি পরীক্ষায় মানে আর লাগবে না, মানে আর আসবে না। হ্যাঁ, আচ্ছা ক্লাস করতে চান, ওকে ঠিক আছে। তাহলে আমি 1 মিনিটের মধ্যে ওই ইয়া থেকে বাংলাবিদ বলছি, আমাদের ব্যাকরণের যে ক্লাসটা আছে, ব্যাকরণের পেজ থেকে, মানে পেজ বলছি, গ্রুপ থেকে আমি লাইভে যাচ্ছি আবারও। হ্যাঁ, 1 মিনিট আমাকে টাইম দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। 1 মিনিট পরে 2 মিনিট পরে আমরা আরেকটা নতুন ক্লাসে জয়েন করছি।